এই নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মধুতমা এবং আমি রাকিব আহমেদ। এবারে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ, ২ স্টেশনে যাত্রীর দীর্ঘ সারি। আজও ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের বিভিন্ন জায়গায়। গণতন্ত্রের স্বার্থে সব দলের অংশগ্রহণে নির্বাচন জরুরি, নতুন বছর দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন শিরোনাম। এছাড়া সংবাদে আরও যা থাকছে। প্রস্তুতির শেষ না হলেও পূর্বাচলে আজ উদ্বোধন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নৈরাজ্য বন্ধে বেঁধে দেওয়া হবে খাবারের দাম। দেশ জুড়ে আজ উদযাপিত হবে বই উৎসব, প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে বই পাবে ৪ কোটির বেশি শিক্ষার্থী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকায় দিয়াবাড়ি ও আগারগাঁও ২ স্টেশন থেকেই মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে মেট্রো রেলে চড়তে শীত উপেক্ষা করে সকাল ৬টা থেকেই দিয়াবাড়ি আগারগাঁও স্টেশনের ২ প্রান্তে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীরা বলছে শুধু ভ্রমণের উদ্দেশ্যে তাদের এই দীর্ঘ লাইন। মেট্রো রেলের উদ্বোধনের চতুর্থ দিনে ২টি স্টেশনে যাত্রীদের উচ্ছ্বাস দেখা গেছে। ঢাকা ও ঢাকার বাইরের জেলা থেকে মেট্রো রেল ভ্রমণের উদ্দেশ্যে স্টেশনগুলোতে ভিড় করতে দেখা গেছে। যাত্রীরা বলছে বাংলাদেশ মেট্রো রেল যুগে প্রবেশ করার মধ্য দিয়ে আরও এক ধাপে গিয়েছে। প্রতিদিন ৮টা থেকে ১২টা পর্যন্ত 10টি মেট্রো রেল আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সেবা প্রদান করে আসছে। তবে যাত্রীরা এই সময়ের মধ্যে অনেকেই লাইনে দাঁড়িয়েও যেতে পারছেন না। তারা বলছে সময় বাড়লে সবাই মেট্রো রেলে চড়তে পারবে, এতে কমবে ভোগান্তি। বেশি উচ্ছ্বাসিত, আনন্দিত, এবং আমরা চাই যে বছরের প্রথম দিন আমাদের জীবন মেট্রো রেলের মতো গতিময় হোক। চালু হওয়ার পর থেকে আর বাড়বো ভাবছি, আজকে সুযোগ পেয়েছি আসছি। এই মেট্রো রেলে চড়ার জন্য প্রধানমন্ত্রী এত সুন্দর একটা মেট্রো রেল করছেন, তাই সবাইকে নিয়ে ছেলে বউ বাচ্চা সবাইকে নিয়ে আমরা দেখতে আসছি। আমরা 3 বাইক মিললে আজকে সিলেট থেকে আসছি এখানে আমরা মেট্রো রেল চড়ার জন্য। আমরা অনেক উৎফুল্লিত, অনেক আনন্দিত। এটা আমাদের দেশের জন্য একটা গর্ব, অনেক দেশের জন্য একটা গৌরবের একটা বিষয়। মেট্রো রেল নিয়ে জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফারুক ওমর। ওমর, মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে, সেটা চলাচল শুরু হয়েছে কিনা, আর এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? আমি সকাল ৬টা থেকে এখানে আছি এবং মানুষের ভিড় লক্ষ্য করছে এবং তারা কিন্তু সেই ভিড়েই আছে। তবে মেট্রো রেলের যে কথা বা মেট্রো রেলের যে ফানুস, গতকালকে খ্রিস্টীয় যে নববর্ষ, সেই নববর্ষ পালন উদযাপনে যে ঢাকাবাসী ফানুস উড়িয়েছে, এই ফানুস কিন্তু বৈদ্যুতিক তারের মধ্যে পড়ে এই ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। 8টা থেকে ট্রেন চলাচল করার কথা থাকলেও কিন্তু এখন কিন্তু ট্রেন চলাচল বন্ধ আছে পুরো 1 ঘন্টা ধরে, যার কারণে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু দীর্ঘতর হচ্ছে এবং যাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে প্রায় 2 থেকে 300 জনকে, তারাও কিন্তু টিকিট কেটে বসে আছে এবং তাদেরকে কিন্তু কোনোভাবেই ট্রেন চড়ার যে সুযোগটা আসলে তারা করে দিতে পারছে না কর্তৃপক্ষ। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। কর্তৃপক্ষ যে বিষয়টি বলেছে, তারা বলছে যে এই যেই ম্যানুয়ালি যে এই ফানুসগুলো আসলে যখন সরানোর জন্য তাদের ঘন্টা দেড়েক সময় লাগতে পারে, যার কারণে এই বিলম্ব কিন্তু আরও 1-1.5 ঘন্টা, অর্থাৎ এখন 9টা বাজে, হয়তো 10টা সাড়ে 10টা থেকে শুরু হতে পারে স্বাভাবিক কার্যক্রম। তবে আমরা যারা যাত্রী আছে তাদের সাথে কথা বলছি, তারা যে বিষয়টি বলছে, তারা সকাল থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। অনেকে আজকে তাদের কর্মক্ষেত্রে যাবে এবং তাদের ধারণা ছিল যে সকাল এসেই কিন্তু যদি তারা তাদের এই মেট্রো রেল চড়তে পারত, দেন তারপর তারা তাদের কর্মস্থলে যেতে পারতো মেট্রো রেল চড়ার পরে, কিন্তু তারা সেটি পারছে না এবং অনেকেই কিন্তু দেখছি যে
চলে যাচ্ছে এবং তারা কিন্তু সেই দাঁড়িয়ে থেকে যে ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর কিন্তু তারা চলে যাচ্ছে, এমনটাই কিন্তু তারা বলছে। তবে যাত্রীদের অভিযোগ যে এটা কখন শেষ হবে এবং এই ধরনের কিন্তু তাদেরকে মাইকে কোনো অ্যানাউন্স দেয়নি, শুধু এটি অ্যানাউন্স করা মাইকে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র যে সাময়িক অসুবিধার কারণে যে এই যে ফানুসের কারণে যে মেট্রো রেল চলাচল করতে পারছে না সেটাই কিন্তু তারা বলছে। তবে আমরা যে কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা কিন্তু বলেছে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, অর্থাৎ 10:30টার সময় হয়তো এই মেট্রো রেলের চলাচল শুরু করতে পারে। তবে যাত্রীদের এই ধৈর্য কিন্তু আর থাকছে না এবং অনেকে কিন্তু চলে যাচ্ছে। তবে যারা ঢাকার বাইরে থেকে আসছে তাদের মধ্যে এক ধরনের সংশয় দেখা দিয়েছে যে তারা আজকে সে মেট্রো রেল চড়তে পারবে কিনা। আমরা সিলেট থেকে এইখানে এসেছিল কয়েকজন, তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছে সারা রাত ট্রেনে থেকে তারা কিন্তু এই মেট্রো রেল চড়ার জন্য এখানে এসেছে এবং সকাল 6টা থেকে কিন্তু এই লাইনে তারা দাঁড়িয়ে আছে এবং লাইনে দাঁড়ানোর পর থেকে তারা আসলে সেই মেট্রো রেল চড়তে পারবে কিনা, স্বপ্নের মেট্রো রেল, তাদের এর মধ্যে সংশয় দেখা দিয়েছে। এর বাইরেও ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসেছে শুধু মেট্রো রেল চড়ার জন্য। তবে তাদের মূল উদ্দেশ্য কিন্তু কোনো গন্তব্যস্থলে যাওয়ার জন্য নয়, কোনো তাদের কর্মস্থল যাওয়ার জন্য নয়, শুধুমাত্র ঘোরার জন্য কিন্তু তারা এই মেট্রো রেলে এসেছেন। এবং আমরা গতকালকে দেখেছি 11:30টার মধ্যেই কিন্তু মেট্রো রেলের যে কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল, ভিতরে আর যাত্রীদের প্রবেশ করতে দেয়নি, তাদের মধ্যে একটি ক্ষোভ প্রকাশ করেছে। তবে তারা বলছে যে এবার যদি আসলে সময়টি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে তারা আসলে মেট্রো রেল তারা চড়তে পারবে। তবে এইখানে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে অনেকে টিকিট কেটে ফেলেছে এবং যদি মেট্রো রেল যদি আজকে সচল না হয় তাহলে এই টিকিটগুলো আসলে চলবে কিনা আগামীকালকে, এরকম একটি সংশয় তাদের মধ্যে দেখা দিয়েছে। আমরা কয়েকজন নারীর সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেক দূর থেকে ব্যক্তিগত গাড়ি দিয়ে কিন্তু এখানে এসেছে শুধুমাত্র মেট্রো রেল চড়ার জন্য এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, তারা এই উচ্ছ্বাস তারা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা আরেকজনকে পেয়েছিলাম যে দেশের বাইরেও কিন্তু সে মেট্রো রেল চড়েছে, নিউ ইয়র্ক চড়েছে, চীন এবং ভারতে চড়েছে, তারপরে কিন্তু বাংলাদেশে এসেছে নিজের দেশের যে মেট্রো রেল যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস দেখার জন্য, এই মেট্রো রেল চড়ার জন্য। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে ভিড় কিন্তু এখনো আছে, সবাই প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। তারা বলছে যে মেট্রো রেল কর্তৃপক্ষ যখনই বলবে তাদের তখনই কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হবে, এর আগে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই সিরিয়াল, এই লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা যদি এখানে একটু লাইনটা একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে কিন্তু সবাই কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে। তবে আমার কাছে যে তথ্য আছে এই পর্যন্ত আনুমানিক কিন্তু 2 থেকে 3 হাজার মানুষ হবে যে লাইনে দাঁড়িয়ে আছে, যে 2 থেকে 3 হাজার, এবং তারা বলছে যে আজকের মধ্যে আসলে তারা এই মেট্রো রেল চড়তে পারবে কিনা এই সংশয় কিন্তু এখনো তাদের মধ্যে রয়ে গেছে। আগারগাঁও স্টেশন থেকে এই ছিল আমার কাছে। মেট্রো রেল নিয়ে রাজধানীর আগারগাঁও প্রান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক। আজও কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। সকাল থেকে ঘন কুয়াশার কারণে রাজধানীতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা এত ঘন হয়ে থাকছে যে দৃষ্টিসীমার 500 মিটার দূরের কিছু দেখা যাচ্ছে না। শীত ও কুয়াশার এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে শীতের দাপট আরও বাড়তে পারে। কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে, শৈত্যপ্রবাহ শক্তিশালী হয়ে আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে। এদিকে ঘন কুয়াশায় ব্যাঘাত ঘটছে জনজীবনে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা 13.09। মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের বিভিন্ন জায়গায়। হিম শীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। গত 2 দিন ধরে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা উত্তরাঞ্চলের জেলাগুলোতে। মেহেরপুরে কিছুটা তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। সূর্যের দেখা মিলছে না অনেক বেলা পর্যন্ত। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সকাল 6টায় এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। যশোরের উপর দিয়েও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে কাজ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকা। এই নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কুয়াশা কিছুটা কমেছে কিনা, পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে?
আমরা 8টার খবরে যেমনটা দেখেছিলাম রাজধানীর হাতিরঝিল থেকে, তবে আগারগড় আমরা আবহাওয়া অধিদপ্তরের এই প্রাঙ্গণে এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে এই দিকটাতে অর্থাৎ ঘন কুয়াশা একদম নেই বললেই চলে, সূর্যর উকিঝুঁকি দেখা যাচ্ছে, যার কারণে দিকের কুয়াশার তীব্রতা অতটা নেই। এবং আমরা মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে 500 মিটারের দৃষ্টিসীমার মধ্যে দেখা যাচ্ছে না, সেটি আসলে খোলা জায়গায় নদী অববাহিকা যে সমস্ত জায়গা রয়েছে সেখানে। এর বাইরে এখানকার পরিস্থিতির কথা যদি আমরা বলি, আবহাওয়া অফিস থেকে বলছে যে এই চলতি মাসে আরো কয়েকটি মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা তারা করছেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় আসলে শৈত্যপ্রবাহ চলছে। 3টি জায়গার কথা আসলে তারা যেমনটা বললেন যে 3টি জায়গায় হচ্ছে পঞ্চগড়, শ্রীমঙ্গল এবং এই 3টি জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ঢাকার বিষয়ে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত ঢাকার এই চলতি সপ্তাহে আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ আসলে বয়ে যেতে পারে, তবে শীতের তীব্রতা কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে সর্বনিম্ন তাপমাত্রা 13.09 24 ঘন্টার যেটি বলছেন, এবং আবহাওয়া অধিদপ্তর আরো বলছে শীত ও কুয়াশার এই অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে শীতের দাপট আরো বাড়তে পারে, কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে, শৈত্যপ্রবাহ শক্তিশালী হলে আরো কয়েকটা জেলায় ছড়িয়ে পড়তে পারে। তারা যেটি বলছেন যে দেশের অর্ধেকেরও বেশি এলাকা আসলে এখন হিমশীতল, সেই ক্ষেত্রে এর মধ্যে শুধুমাত্র 3টি জেলাকে তারা শৈত্যপ্রবাহের আওতায় নিয়ে আসছে। তারা যেটি বলছেন যে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমীর যে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে যেটি বলছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শৈত্যপ্রবাহ নীলফামারী, পঞ্চগড়, শ্রীমঙ্গল জেলা উপসমূহ দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.04, আর সর্বনিম্ন হচ্ছে 13.09। তো সেক্ষেত্রে একদম শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহের যেই তাপমাত্রা থাকার কথা তার আশপাশে দিয়ে ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো সেগুলোর আশেপাশে আসলে এই তাপমাত্রা অবস্থান করছে। হয়তো এই সপ্তাহের শেষের দিকে আরো এই ঢাকাকেও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়তে হতে পারে, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। শীত পরিস্থিতি নিয়ে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। এবার শীতের পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁয় আজ শীতের তীব্রতা কেমন, আর এতে জনজীবনে কি প্রভাব পড়ছে? আর ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়ায় বৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, সেখানে তারা পর্যাপ্ত সেবা পাচ্ছেন কিনা? আসলে আমি নওগাঁ হাসপাতালের পরিস্থিতি আপনাকে যদি জানাতে চাই, আপনি জানবেন যে গত 4 দিন ধরে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে আমরা যেটা লক্ষ্য করেছি যে গোটা জেলায় কিন্তু মধ্যরাত থেকে সকাল 10টা-11টা পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার চাদর ঢেকে থাকছে। আর এই কারণে কিন্তু প্রচন্ড শীত নেমেছে নওগাঁ জেলায়। শুধুমাত্র নওগাঁ জেলা শহর নয়, গোটা আপনার 11টি উপজেলায় কিন্তু আপনার এই শীত প্রচন্ড ভাবে নেমে আসার কারণে আপনার বয়োবৃদ্ধ, শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখন আক্রান্ত হচ্ছেন নানা ধরনের শীতজনিত রোগে। এর মধ্যে রয়েছে সবচেয়ে বেশি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, আপনার মানে বুকে ব্যথা, অ্যালার্জি জনিত সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমার সঙ্গে কথা হয় এখানকার চিকিৎসকদের সঙ্গে, তারা যে জানিয়েছেন যে আসলে এই শীতজনিত রোগের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরা, এবং তারা কিন্তু আক্রান্ত হচ্ছে আপনার শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে। আমি যদি আজকের কথাটি আপনাকে জানাতে চাই, আজ কিন্তু নওগাঁ সদর হাসপাতালে কিন্তু 61 জন আপনার শিশু এবং বয়োবৃদ্ধরা ভর্তি আছেন, যার মধ্যে অধিকাংশই কিন্তু শিশু। এর মধ্যে আছে আপনার 33 জন ডায়রিয়া এবং শ্বাসকষ্ট জনিত এবং নিউমোনিয়া জনিত রোগীর সংখ্যা কিন্তু 14 জন, এবং অন্যান্য কিন্তু আরো 17 জন। আমি এই প্রসঙ্গে কথা বলি এখানকার তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ ফজলুলের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি যেটি জরুরি সেটা হচ্ছে আপনার শিশুদের বাড়তি কেয়ার নেওয়া। বিশেষ করে অভিভাবকদের কিন্তু শিশুদের গরম কাপড়ে ঢেকে রাখতে হবে, এবং তারা যেন কোনো কারণেই আপনার ঠান্ডার শিকার না হন, এবং বাজারের খাবার অর্থাৎ
তৈল জাতীয় বাজারের যে খাবারগুলো সেগুলো যেন না খান, সে বিষয়ে কিন্তু আসলে অভিভাবকদের কিন্তু দৃষ্টি দেওয়া দরকার। আর সেটি হলে কিন্তু অনেকটাই কিন্তু রোগীর সংখ্যা হ্রাস পাবে। আর বয়োবৃদ্ধদের যে বিষয়টি সেটি তিনি জানিয়েছেন যে এখানে কিন্তু শিশুদের মতো বয়স্কদেরও কিন্তু কেয়ার নেওয়া উচিত। তাদেরকে কিন্তু আপনার বাড়ির বাহিরে এই মুহূর্তে না আসাই ভালো, কারণ আমরা যেটি লক্ষ্য করেছি যে গত 4 দিন কিন্তু আমরা সকাল থেকে সেই আপনার মধ্যরাত থেকে সকাল 10টা 11টা পর্যন্ত আমরা দেখেছি যে আপনার রাস্তাঘাটে কিন্তু যানবাহন চলাচল করছে আপনার হেডলাইট জ্বালিয়ে। এবং একইভাবে কিন্তু আমি এখানকার আরেকটি পরিস্থিতির কথা জানাই যে আপনি জানবেন যে এখানে কিন্তু এখন আপনার বড় চাষ চলছে, সেখানেও কিন্তু আজকে শ্রমিকরা কিন্তু কাজ করতে পারছে না প্রচন্ড শীতের কারণে। এবং আজকে যদি আপনাকে তাপমাত্রার কথা যদি আমি জানতে চাই যে আসলে গত 4 দিন ধরে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আপনার তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ আছে। আর এই ছিল আমার কাছে মোটামুটি নওগাঁ পরিস্থিতি। শীত পরিস্থিতি নিয়ে সহকর্মী জানাচ্ছিলেন সাদেকুল ইসলাম নওগাঁ থেকে। উৎসবের আমেজের পাশাপাশি কঠোর নিরাপত্তায় নতুন বছরকে বরণ করল রাজধানীবাসী। নববর্ষ উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে খোলা স্থানে জমায়েত ও ছাদে ডিজে পার্টি না করা সহ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়ন্ত্রণ হয় যান চলাচল। তবে এসবের মাঝেই পটকা, আতশবাজি ফুটিয়ে, ফানুস উড়িয়ে রাজধানীর পাড়া মহল্লাতে চলে নতুন বছর উদযাপন। ঘড়ির কাঁটায় রাত 12টা, অপেক্ষা ছিল এই প্রহরেরই। মুহূর্তে আতশবাজি আর ফানুসে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। নগরীর বিভিন্ন এলাকা কেঁপে ওঠে পটকার আওয়াজে। নতুন বছর উদযাপনে আতশবাজি, পটকা ফোটানোর বিধিনিষেধ থাকলেও অনেকেই তোয়াক্কা করেননি। রাজধানী জুড়েই ছিল কঠোর নিরাপত্তা। মোড়ে মোড়ে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি। এত রেস্ট্রিকশন দেখে ভেবেছিলাম যে আজকে মনে হয় এখানে কোনো ফেস্ট হবে না, তো হঠাৎ করে এত আয়োজন দেখে খুবই ভালো লাগতেছে। অলরেডি 2টা ফানুস উড়াইছি, সবাই মজা করলাম। 2022 সালের মতো আমাদের যেসব বাংলাদেশের ক্ষেত্রে যেসব অর্জন ছিল সেই সব অর্জনের মাইল ফলকগুলোকে আরও কয়েকটি মাইল ফলক আমাদের 2023 সালে যুক্ত হবে বলে আমরা প্রত্যাশা করছি। খুবই ভালো লেগেছে। আসলে আমরা বাসা থেকে 6টা বাজে বের হয়ে এসেছি, এসে বাচ্চাদের আগামী গতকালকে থেকে বায়না যে আমাদেরকে নিয়ে চলো, বিশেষ করে গরমের জন্য আমাদের আশা। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পণ্যের দাম বৃদ্ধির মধ্যেই সমাপ্তি ঘটল 2022 সালের। তাই নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা মানুষের। নতুন বছর সবাইকে নিয়ে ভালো কাটাবো, যে আত্মীয় পরিজনদের নিয়ে ভালো কাটবে। 2023 সালে খুব ভালো যাতে হয়, সবাই যাতে ভালো থাকে, আমাদের প্রধানমন্ত্রী যে ভালো থাকে, আমরা যে ভালো থাকি। চাই যে আগামী বছর যেন সকলের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আসুক, পুরান বছরের যা গ্লানি আছে সেগুলো ঘুচে যাক। পুরনো সব হতাশা, গ্লানি পেছনে ফেলে নতুন বছরে নতুন শুরুর প্রত্যাশা সবার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রকোপ কমায় উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, চীন, থাইল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ। নতুন শুভ সূচনার আশা নিয়ে 2023 সালকে স্বাগত জানাচ্ছেন তারা। বর্ণিল আয়োজনে বরণ হয় 2023 সাল। সবার আগে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। অকল্যান্ড স্কাই টাওয়ারের বর্ণিল আয়োজন দেখতে ছিল উপচে পড়া ভিড়। বর্ষবরণ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউসে প্রতি বছরের মতোই ছিল মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন। বর্ণিল আলোক ছটায় ছেয়ে যায় হারবার ব্রিজ। এর কিছুক্ষণ পরেই নতুন বছরকে বরণ করে ব্রিসবেনবাসীও। টোকিওর আসাকুসা সেনসোজি মন্দিরে বিশাল ঘণ্টা বাজিয়ে নববর্ষ বরণ করে জাপানবাসী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাচীন ঐতিহ্য মেনে এই আয়োজন। একই রকম আয়োজন দেখা যায় দক্ষিণ কোরিয়াও। সিওলের বোসিঙ্গাক প্যাভিলিয়নে বাজানো হয় বিশাল ঘণ্টা। বর্ণিল আতশবাজিতে ছেয়ে যায় চীন, তাইওয়ান ও হংকংয়ের আকাশ। সিঙ্গাপুরের স্টার আইল্যান্ডেও ছিল আতশবাজির ঝলকানি। নববর্ষ বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের আয়োজন। করোনার প্রকোপ কমায় এবারের আয়োজনে থাকছে বাড়তি আনন্দ। প্রস্তুত ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলো। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অতীতের পুনরাবৃত্তি নয়, সব দলের অংশগ্রহণে আগামীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কাটতে পারে চলমান রাজনৈতিক সংকট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের গুরুত্বপূর্ণ বছর 2023 সালকে নিয়ে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন বিশ্লেষকরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আরও 1 বছর। এরই মধ্যে রাজনীতির মাঠে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। প্রধান 2 দলের বিপরীতমুখী অবস্থানের কারণে নির্বাচন নিয়ে রয়েছে উদ্বেগ ও শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ও সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান সংকটের সমাধান সম্ভব নয়। আওয়ামী লীগের 5 জন নেতার সঙ্গে বিএনপির 5 জন নেতার বৈঠক হয়, তারপরে জাতীয় পার্টির 5 জন নেতা সঙ্গে নিয়ে আরো বড় বৈঠক হয়, বামপন্থী দলগুলোর থেকেও 1-2 জন মেম্বার নিয়ে এরকম যদি একটা জাতীয় সংলাপের ব্যবস্থা হয় তাহলে উন্নতির দিকে যেতে পারে। নির্বাচন নিয়ে মানুষের অভিজ্ঞতা সুখকর নয় বলে অভিমত বিশ্লেষকদের। অতীতের পুনরাবৃত্তি না ঘটিয়ে সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চান তারা। এখন পর্যন্ত বিএনপি বলে যাচ্ছে যে বর্তমান সরকারের অধীনে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো রকম নির্বাচনে যাবে না। ওই জায়গায় যদি তারা অনড় থাকে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। কারণ হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে একেবারেই নারাজ ক্ষমতাসীন দল। আদৌ নির্বাচন হবে কিনা আমরা জানি না। আমিও চাই যে খুব সুষ্ঠু একটা পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, নির্বাচন স্বচ্ছ হবে, গ্রহণযোগ্য হবে, সকলের অংশগ্রহণ তাতে থাকবে, নিজের ভোটটি প্রত্যেক ভোটার দিতে পারবেন, সেই ধরনের নির্বাচন আমরা চাই। ভোটারদের ভোট কেন্দ্রে ফেরাতে সুষ্ঠু পরিবেশ তৈরির তাগিদও দিয়েছেন বিশিষ্টজনরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে বই উৎসব উদযাপন করা হবে আজ। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হবে দিবসটি। আজ 4,09,00,000-এর বেশি শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হবে। সকাল 10টায় গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের বই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, এ পর্যন্ত মাধ্যমিকের 81% এবং প্রাথমিকের 70% বই সারা দেশে সরবরাহ করা হয়েছে। বাকি বই আগামী 10 জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। বই উৎসব নিয়ে আরো জানাতে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বই উৎসবের প্রস্তুতি কেমন দেখছেন? নতুন বছর, নতুন বই দিয়ে বছর শুরু করছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস নতুন বই পেয়ে, সেটি আসলে চোখে পড়ার মতো। আমরা রয়েছি গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে। আমি এখানকার চিত্র যদি একটু দেখাই, ভোর থেকে শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হতে শুরু করেছে। শিক্ষার্থীদেরকে এরই মধ্যে অনেক শিক্ষার্থী নতুন বই পেয়ে গিয়েছে, তাদের স্কুল থেকে দেওয়া হয়েছে। আর এখানে এই বই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। সকাল 10টায় বই উৎসবের উদ্বোধন করা হবে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে গেছে। এবার 4 কোটির ওপরে শিক্ষার্থীদেরকে প্রায় 34 কোটির বেশি বই এবার দেয়া হবে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাবে 10 কোটির মতো, বাকি 14 কোটির মতো বই পাবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা। আর এবছর নতুন শিক্ষাক্রমের কার্যক্রম শুরু হচ্ছে প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে। এই 3 শ্রেণী শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আঙ্গিকে বই পাবে, এবং সেই অনুযায়ী তাদেরকে প্রস্তুত করা হয়েছে বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। যদিও বা নতুন শিক্ষাক্রমের প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল, আমরা কিছুক্ষণ আগেই এনসিটিভির চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেই ঘাটতি দূর করে তারা নতুন শিক্ষাক্রম পুরোপুরিভাবে সফল করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। আর এই বইয়ের মান নিয়ে যদি বলি, এবার বিশ্বব্যাপী কাগজের সংকটের কারণে একটি আশঙ্কার জায়গা ছিল যে শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই পাবে কিনা, অথবা এই
বই উৎসবটি হবে কিনা। আমরা দেখেছি যে এই সংখ্যা কাটিয়ে আজকের এই বছরের প্রথম দিনই সারা দেশের সকল জেলা উপজেলায় এই বই উৎসব হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বই উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বই উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। আমি সেখানকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ের বই মোটামুটি সকল উপজেলায় পৌঁছে গেছে। সকল শিক্ষার্থী আজকের বই হাতে পাবে। পুরোপুরিভাবে বই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা পেয়ে যাবে। তবে আজকের নতুন বছরের শুরুতে একদম সকল শিক্ষার্থী এই বই পাবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার শিক্ষকদের সাথে। শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেক খুশি যে এই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে এই বই পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সাথে এখানে রয়েছেন ঢাকা অঞ্চলের ঢাকা অঞ্চলের শিক্ষার পরিচালক। আমরা একটু তার কাছ থেকে একটু জানবো যে স্যার এই বই উৎসবের প্রস্তুতি আপনারা কেমন নিয়েছেন এবং শিক্ষার্থীরা বইকে আজকের শিক্ষার্থীরা পাবে কিনা পুরোপুরিভাবে। ধন্যবাদ। আপনারা জানেন যে উৎসব মানেই তো একটা আনন্দ। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে শীতের কুয়াশা ভেদ করেও আমাদের ছাত্রছাত্রী শিক্ষক সবাই এখানে মাঠে এসে উপস্থিত হয়েছেন। আজকে কাপাসিয়া এক আনন্দের ঢল নেমেছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর বিশেষ উদ্যোগ যে বছরের প্রথম দিন আমাদের ছাত্রছাত্রীরা আনন্দমুখর পরিবেশে তাদের হাতে বই, তাদের নতুন বছরের বইগুলো পাবে এবং আমরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে বই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে তাদেরকে বই দেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয় সেটি আনুষ্ঠানিকভাবে সেটি উদ্বোধন করবেন এবং আমরা আশা করছি 1 তারিখে আজকেই সারা বাংলাদেশের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে, যারা এখানে আসতে না পেরেছে তারা তাদের প্রতিষ্ঠান থেকে বই পেয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা শুনছিলাম যে বই উৎসবের প্রস্তুতির কথা। আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এখানে আসবে। আর এবার কিন্তু ভিন্ন রকমভাবে এই আয়োজনটি করা হচ্ছে। আমরা দেখেছি এর আগে বই উৎসবগুলো সচরাচর রাজধানী এবং রাজধানীর আশেপাশের জায়গায় উদযাপন করা হতো। কেন্দ্রীয়ভাবে যে মূল অনুষ্ঠানটি হতো সেটি রাজধানী এবং রাজধানীর আশেপাশের জায়গায়। এবারই প্রথমবারের মতো এই ঢাকার বাইরের একটি জেলায়, অর্থাৎ রাজধানীর বাইরের একটি জেলায় এই বই উৎসব একদম কেন্দ্রীয় যে অনুষ্ঠানটি সেটি উদযাপন হচ্ছে। তাই এই কাপাসিয়ার মানুষের মধ্যে আমরা দেখছি এক ধরনের আনন্দ উৎফুল্লতা, কারণ এরকম একটি উদযাপন কেন্দ্রীয়ভাবে তাদের এখান থেকে শুরু হচ্ছে। আর বলা চলে যে এখানে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা বই নিতে আছে। তো এই ছিল আমার কাছে এখানকার সব শেষ। নূর আলম, আপনি আমাদের সাথেই থাকুন। এখন আমরা বই উৎসব নিয়ে জানতে বগুড়া থেকে যুক্ত হব আমাদের সহকর্মী জজিফ হোসেনের সাথে। জজিফ, নতুন বছরের শুরুর দিনেই এই বই উৎসব, তো বগুড়ায় বই উৎসবের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? যে বর্তমান সরকার যে আওয়ামী লীগ সরকার রয়েছে, আপনি জানেন যে 2012 সাল থেকে কিন্তু তারা একটি উদ্যোগ নেয় যে প্রতি বছরের একদম 1 তারিখে তারা নতুন যে শিক্ষাবর্ষ রয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে তারা তাদের নতুন বই তুলে দেবেন এবং এই নতুন বই তুলে দেওয়ার যে কার্যক্রম তারা শুরু করেছেন সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এর মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষকদের মাঝে যে উৎসব, একটা প্রত্যেকটি স্কুলে আমি দেখেছি, আমি এখন পর্যন্ত 3 থেকে 4টি স্কুলে পড়েছি, সেই 3 থেকে 4টি স্কুলে কিন্তু একই অবস্থা। শিক্ষার্থীরা মুখিয়ে আছেন যে তারা কখন নতুন বই পাবেন, কখন নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারবেন, কখন নতুন বইয়ের তথ্যগুলো জানতে পারবেন এবং সেই সাথে তারা আরো যেটি বলছেন যে এই নতুন বই পেয়ে তারা আরো পড়াশোনায় বেশি আগ্রহী হবেন, উৎসাহী হবেন। এবং আপনি একটি বিষয় জানিয়ে রেখেছে, এই বগুড়া জেলায় কিন্তু প্রায় 9 লাখের মতো শিক্ষার্থী এইখানে রয়েছেন এবং এর বিপরীতে প্রায় চাহিদা রয়েছে 73,79,000-এর মতো বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বগুড়ায় বই এসে পৌঁছেছে এখনো পর্যন্ত 79%। এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার আমাকে যেটি জানিয়েছেন যে এই মাসের শেষ নাগাদ, এই আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু বলা যেতে পারে যে 100% বই চলে আসবে এবং প্রত্যেকটি শিক্ষার্থী তাদের যে ফুল সেট, সেই ফুল সেটটি তারা পেয়ে যাবেন। এবং
এবং এই এখন আপাতত যে বইগুলো এসেছে তারা ফুল সেটটি না পেলেও যে কয়টি বই তারা পাবেন সেই কয়টি বই নিয়েই কিন্তু শিক্ষার্থীরা খুশি থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি এখানকার যে অনুষ্ঠানটিতে রয়েছে সেটি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এখানে বগুড়ার যে জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বই উৎসবের উদ্বোধন করবেন এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে প্রত্যেকটি শিক্ষার্থী যাতে বই ঠিকমতো পায় এবং তাদের হাতে পৌঁছায় এবং তারা যাতে খুশি হয়, এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে এবং পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেটি সংশ্লিষ্ট যারা শিক্ষক রয়েছেন কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে জানাতে বলেছেন যে কোনো শিক্ষার্থী যেন এই নতুন বই থেকে যেন বাদ না পড়েন। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখি যে বগুড়া জেলা স্কুলে কিন্তু 11:30টায় আবারও একটি অনুষ্ঠান আছে, সেখানেও জেলা প্রশাসক উদ্বোধন করবেন এবং যেটি বলছিলাম যে এই বগুড়া জেলা কিন্তু রাজশাহী বোর্ডের মধ্যে অন্যতম একটি শিক্ষা শহর এবং এই শিক্ষা শহরে কিন্তু বলা যেতে পারে যে এইচএসসি থেকে শুরু করে সব ধরনের পরীক্ষায় কিন্তু বেশ ভালো ফলাফল করে আসে এবং এই ধরনের উৎসব তাদের আরো আগ্রহী করে তুলবে বলে ধারণা করছেন শিক্ষক এবং অভিভাবকরা। বই উৎসব নিয়ে জানাতে গাজীপুর ও বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে তিনি আরও বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অর্থনীতি সহ প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। দোহারের বিলাসপুর পরিষদ ভবনের আধুনিকায়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এর আগে জয়পাড়া পাইলট স্কুল মাঠে জেলেদের মাঝে 55টি গরু ও 122টি ছাগল বিতরণ করেন। অর্থনৈতিক সহ সব ক্ষেত্রেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, সকল বাধা উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ। অর্থনৈতিক হোক, সামাজিক হোক, শিক্ষা হোক, সব জায়গায় কিন্তু আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি। তো সেটা সম্ভব হয়েছে শেখ হাসিনার এই 14 বছরের যে উনি একটানা কাজ করতে পেরেছেন। সকালে নবাবগঞ্জে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। এ সময় বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যমে দক্ষ হওয়ার পরামর্শ দেন সালমান এফ রহমান। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, তারপর তোমাদেরকে কম্পিউটার শিখতে হবে এবং আমাদের স্মার্ট বাংলাদেশ কেমনে হবে সেটার জন্য তোমাদের সবাইকে কাজ করতে হবে। তোমাদেরকে নিয়েই আমরা কিন্তু বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পদ্মা সেতু তৈরি, মেট্রো রেল চালু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ছাড়াও ত্রাণ সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির ভেতরে রাজনৈতিক আদর্শ নিয়ে বিরোধ না থাকলেও দেবর ভাবির দ্বন্দ্বে পার্টি এখন কার্যত দুভাগে বিভক্ত। সারা বছর এ নিয়ে মুখরোচক খবর জুগিয়েছে দলটি। যদিও রওশন এরশাদ দেশে ফিরে আসায় এখন এ সমস্যা নেই বলে দাবি দলের সিনিয়র নেতাদের। জাতীয় ইস্যুতে জনগণের পক্ষে উল্লেখযোগ্য কোনো ভূমিকা না রাখতে পারলেও পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সবসময় মুখরোচক খবরের শিরোনামে ছিল সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এরশাদের মৃত্যুর পর চেয়ারম্যান জিএম কাদের আর দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের বিরোধে পাল্টাপাল্টি বহিষ্কারে ভাঙনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল দলটি। কিছুদিন ধরে দেবর ভাবির যে বিরোধ চলছিল সরকারের উচ্চ পর্যায়ের উদ্যোগে তা একটি সমঝোতা হয়েছে বলে মনে করছে দলটির নেতারা। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই বিবাদ পুরোপুরিভাবে যাবে কিনা তা নিয়েও অনেকের সন্দেহ রয়েছে। যদিও দলটির মহাসচিব বলছেন এই মুহূর্তে দলের মধ্যে কোনো বিরোধ নেই। পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে সংসদের বিরোধী দলের নেতার পদ থেকে সরানোর চিঠি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে কিনা তাও নিশ্চিত করতে পারেনি দলটির মহাসচিব।
আছে, এইভাবে আছে, প্রচার করিনি, এভাবে আছে। এবং এই মাননীয় বিরোধী দলের নেত্রী JM কাদের সাহেবকে উনি নিজে বলছেন যে তুমি পার্টি চালাও, ওষুধ নাই, আমার সহজ থাকবে। যেহেতু উনি বলছেন ওনার সহজ থাকবে আর বলছেন উনি আমি এখন অনেকটা সুস্থ, কাজে আমাদের তো আর খুব এইটা নিয়ে সিরিয়াস হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের বছর হয় জাতীয় পার্টির সবাইকে এক থাকতে হবে বলে মত দলটির সিনিয়র নেতাদের। মানুষের কাছে প্রশংসনীয় হবে যে দল আজকে ঐক্যবদ্ধ এবং দলের কর্মকাণ্ড আছে এবং মানুষের কাছে দল যাচ্ছে এবং এই দলটি নির্বাচনমুখী, নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের আগেই জাতীয় পার্টি বড় কোনো দলের সাথে জোট করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির নেতারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তুতি শেষ না করেই আজ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ নিয়ে দ্বিতীয়বার মেলা হচ্ছে পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মাসব্যাপী মেলার পরিসর আরও বাড়ছে। বাণিজ্যমন্ত্রী জানান, নৈরাজ্য বন্ধে মেলায় খাবারের দাম বেঁধে দেওয়া হবে। বছর ঘুরে আবারও শুরু বাণিজ্য মেলা। এখনও স্টল সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। গত বছর মেলায় 225টি স্টল ছিল, এবার হচ্ছে 331টি, যার বেশিরভাগ এখনো কাজ শেষ করতে পারেনি। আমাদের স্টল অবশ্য শেষ পর্যায়ে রয়েছে, আজকে দিনের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলবো। তো আরও কিছু স্টল বাকি রয়েছে। লোক আহে নাই, দোকান নিতে আছে, কালকে তো উদ্বোধন হবেই, ওর পরও 15 দিন কাম চলবো। বাণিজ্যমন্ত্রী জানান, গতবার মেলা থেকে 200 কোটি টাকা রপ্তানি আদেশ পাওয়া গেছে, এবার তা আরও বাড়ার আশা। এছাড়া মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য শতাধিক বিআরটিসির বাসের ব্যবস্থা করা হয়েছে। মানুষ কেউ অতিরিক্ত মুনাফা, বেশি লাভ ঠকে যাচ্ছে, এটা আমরা চেষ্টা করব। আপনারা দয়া করে একটু আপনাদের প্রচারে বলবেন যে অযথা অহেতুক বোকা বলবেন না, তাইলে কিন্তু আপনারা আমরা একসাথে কাজ করলে উই ক্যান ট্যাকেল ইট। দাম যেন রিজনেবল হয় সেটা ফিক্স করে দেওয়া হবে, অতএব আমরা সেই দামের মধ্যে রাখবো আর কি। বাণিজ্য মেলার মূল গেট সাজানো হয়েছে মেট্রো রেলের আদলে। মেলায় ঢুকতে বড়দের 40 আর ছোটদের 20 টাকার টিকিট কাটতে হবে। খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে নানা মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। এরই মধ্যে চালু হয়েছে পদ্মা সেতু ও মেট্রো রেল। উৎপাদনে গেছে রামপুল বিদ্যুৎ কেন্দ্র। নতুন বছরে উদ্বোধনের অপেক্ষায় আরও বেশ কয়েকটি মেগা প্রকল্প। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। 81 বছর পর বন্ধ হলো বিবিসি বাংলার রেডিও সম্প্রচার। শনিবার সন্ধ্যা 7:30 ও রাত 10:30টায় শেষবার প্রচারিত হয় সংবাদ প্রবাহ ও পরিক্রমা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে বিশাল পরিবর্তন আসায় বাংলা রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে জোর দেওয়া হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। 1941 সালের 11 অক্টোবর সাপ্তাহিক নিউজ লেটার দিয়ে বিবিসি বাংলা রেডিওর যাত্রা শুরু হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসি সংবাদের উপর সাধারণ মানুষের আস্থা বেড়ে যায়। 2011 সালে বিবিসি রেডিওর সকালের 2টি অধিবেশন লন্ডন থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। এরপর থেকেই দেশে বাড়তে থাকে বিবিসি বাংলার সাংবাদিকদের সংখ্যা। বছরের শেষ সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। আগামী বছর যেন সুন্দর কাটে এমনটাই প্রত্যাশায় কাটাচ্ছেন আনন্দ ঘন সময়। বছরের শেষ সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমের আকাশে। সূর্যকে বিদায় জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষ। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে আগমনকে ঘিরে উচ্ছ্বাসিত ঘুরতে আসা দর্শনার্থীরা। বিদায়ী বছরটা স্মরণীয় করে রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দে মেতেছিলেন পর্যটক সহ স্থানীয়রা। করোনা ধকল কাটিয়ে আগামী বছর যেন সুন্দর কাটে এমনটাই প্রত্যাশা সবার।
আগে কক্সবাজারে এসেছি কিন্তু 31-এ আসা হয়নি, তো এবার খুবই ভালো লাগছে। সব এনভায়রনমেন্ট সব কিছুই খুবই ভালো লাগছে। আল্লাহর কাছে আমরা এটা কামনা করব যে এই জাতীয় আর ধকল বা এই জাতীয় বালা মুসিবত আমাদের না আসে, আমরা সুস্থ সুন্দরভাবে যেন নতুন বছরে আর নতুন করে জীবন যাপন করতে পারি। পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। 31 নাইট উপলক্ষে সমুদ্র সৈকতে করতে দেওয়া হয়নি কোনো ধরনের কনসার্ট। 31 নাইটকে উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই আমাদের সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটকের একটা উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং এই বিপুল সংখ্যক পর্যটকের কক্সবাজারে আসাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন আমরা সবসময় সচেষ্ট ছিলাম এবং এখনও আছি। এদিকে 2022 সালের শেষ সূর্যাস্তের সাক্ষী হতে কুয়াকাটায় ভিড় করেছেন লাখো দর্শনার্থী। পর্যটকদের নিরাপত্তায় সমুদ্র সৈকতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এখানে আর কি 31 নাইট উপলক্ষে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, আর এটা ফার্স্ট টাইম, ভালোই লাগতেছে আর কি। এটা এমনিতে সবসময় ভালো লাগে, এবার শুধু ফ্যামিলি নিয়ে আসার জন্য এই দিনটা স্পেশাল করার জন্যই আসা এবার। এছাড়া আন্ধারমানিক নদীর উপর নির্মিত শেখ কামাল সেতু ও শেখ জামাল সেতুর উপরে বছরের শেষ সূর্যাস্ত দেখতে ছিল মানুষের ভিড়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশালে নৌপথের যাত্রী কমেছে। যাত্রী সংকটে লঞ্চ কমে যাওয়ায় একের পর এক লঞ্চ ঘাট বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে 8 জন ঘাট ইজারাদার সরকারের কাছে টাকা ফেরতের আবেদন করেছেন। বরিশালের দপদপিয়া ঘাট হয়ে চলাচল করত ঢাকা, বরগুনা, ঝালকাঠি সহ অন্তত 8টি রুটের লঞ্চ। প্রতিদিন যাতায়াত করত অন্তত 6000 যাত্রী, ওঠানামা করত প্রায় 400 মন মালামাল। তবে এখন আর সেই অবস্থা নেই। ঘাটে অনিয়মিতভাবে আসে একটি লঞ্চ, মেলে না যাত্রীও। কেবল দপদপিয়া নয়, যাত্রী সংকটে বদলে গেছে বরিশালের অন্তত 76টি লঞ্চ ঘাটের দৃশ্য। যাত্রী অপেক্ষা ঘরে ঝুলছে তালা, বন্ধ হয়ে গেছে ঘাট সংলগ্ন দোকান। আগে যাত্রী ছিল, এখন তো যাত্রী নাই, কম 2-3 হয়। একদিন লস আইলে আরেকদিন আসে না। আবার যাত্রী না দেখি পল্টনে ধান হুগাইতে আছে, মালামাল খুলনা দেয় তো, ঢাকায় দেয় তো, অনেক জায়গাতে মালামাল আইতো, কিন্তু এখন যাত্রী এই জায়গায় এসে 2-3 বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ জানায়, জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু চালু হওয়ার পর সড়কপথে যোগাযোগ সহজ হয়। এতে ধস নামে নৌ ব্যবসায়। 14 বছর, এই 15 বছরে পড়ছে ঘাট চালাই, কিন্তু এবার যা দেখলাম আর কি, এবার কোনো সময় হয় নাই। পদ্মা সেতুর কারণে আমাদের লঞ্চের মালিকেরাও মরছে এবং আমরা যারা ইজারাদার আছি দক্ষিণ অঞ্চলে আমরাও মরছি। অবস্থা বিবেচনায় দপদপিয়া, নলসিটি, কাউখালী, হুরারহাট, চরখালী, তেলিখালী, তুষাখালী সহ 7টি লঞ্চ ঘাটের ইজারাদার টাকা ফেরতের আবেদন জানিয়েছেন। ইজারাদার লিখিতভাবে আমাদের কাছে আবেদন করেছে তারা লঞ্চ না যাওয়ার জন্য, যাতে তাদের ঘাটটা বাতিল করে দেওয়া হয়। এই আবেদনগুলি পালে পরে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে আগে প্রতিদিন 109টি পর্যন্ত লঞ্চ চলাচল করত। এখন 4 ভাগের 1 ভাগ লঞ্চও চলাচল করছে না। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফা ও টি20 বিশ্বকাপে রঙিন ছিল 2022-এর ক্রীড়াবর্ষ। 2023 সালেও রয়েছে একই রকম উন্মাদনা। নতুন বছর শুরুর মাসেই হকি বিশ্বকাপ, মাঝামাঝি সময়ে হবে নারী ফুটবলের বৈশ্বিক আসর, আর বছরের সেরা আকর্ষণ ওয়ানডে বিশ্বকাপ, যে আসর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে। প্রিয় ফরম্যাটে এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে লড়বে টিম টাইগার্স। মাশরাফি সাকিবদের কল্যাণে খেলাধুলার অন্য সব অঙ্গনের চেয়ে ক্রিকেটের আকর্ষণ বেশি এদেশে। নতুন বছরে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল, যার শুরুটা জানুয়ারিতে বিপিএল দিয়ে। 7 দলের টুর্নামেন্ট চলবে 1 মাসেরও বেশি সময় ধরে। 2023-এর টাইগারদের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে ভারতে গড়াবে সে আসর। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ 4 সিনিয়রের এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। একটি বৈশ্বিক শিরোপায় ক্যারিয়ার রাঙাতে বাংলার ফেবুলাস 4 সর্বোচ্চ চেষ্টা করবে। কোহলি, ধাওয়ান, রোহিত, ওয়ার্নার, গাপটিলেরও এটাই হয়তো শেষ। বিশ্বকাপের আগে টাইগারদের বড় আসর এশিয়া কাপ। স্বাভাবিকভাবে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। এর বাইরেও রয়েছে ব্যস্ত সূচি। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ প্রথম আন্তর্জাতিক ফিক্সচার, এরপর আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ দিয়ে শেষ হবে টাইগার ক্রিকেটের 2023।
এবছর হবে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। ফিফার এই আসর গড়াবে জুলাই থেকে আগস্ট পর্যন্ত। আয়োজক দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এর বাইরে ফুটবলে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ। শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফয়সালা হবে 10 জুন। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। প্রিমিয়ার লিগ, ফেডারেশন ও স্বাধীনতা কাপ নিয়ে ব্যস্ততা থাকবে বাফুফের। এপ্রিলে বাংলাদেশ সুপার কাপ আয়োজনের কথা রয়েছে, যেখানে লড়বে দেশের শীর্ষ 6 ক্লাব। ক্রিকেট ফুটবল ছাপিয়ে বছরের শুরুতে হকির উন্মাদনা। 13 থেকে 19 জানুয়ারি পর্যন্ত হবে হকি বিশ্বকাপ। ভারতের ভুবনেশ্বর ও রৌরকেলা এ দুই শহরে হবে পুরো আয়োজন। অংশ নেবে 16টি দেশ। টেনিসের 4টি গ্র্যান্ড স্লাম বরাবরই অন্যতম সেরা আকর্ষণ। 16 জানুয়ারি শুরু হবে বছরের প্রথম মেজর অস্ট্রেলিয়ান ওপেন, আর বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের শুরু 28 আগস্ট। এছাড়া বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসর গড়াবে 2023 সালে। আগের 21 ডিসিপ্লিনের সঙ্গে নতুন আরও 3টি যোগ হয়েছে। 429টি স্বর্ণপদকের জন্য এবার প্রায় 60,000 ক্রীড়াবিদ লড়বে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাস্তবায়নের পথে সরকারের 10টি মেগা প্রকল্প। ইতিমধ্যে চালু হয়েছে স্বপ্নের পদ্মা সেতু, যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রো রেল, চালু হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধনের অপেক্ষায় কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু রেল সংযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কক্সবাজার ও শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ মেগা প্রকল্পগুলো। নতুন বছরেই উদ্বোধনের আশা সরকারের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয় গত বছরের 25 জুন। উদ্বোধনের পরদিনই সেতুতে শুরু হয় যান চলাচল। এটি রাজধানীর সঙ্গে বাধাহীনভাবে যুক্ত করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলাকে। 28 ডিসেম্বর রাজধানীর মানুষের যানজট থেকে মুক্তি দিতে উদ্বোধন করা হয় বহুল প্রতীক্ষিত মেট্রো রেল। খুলে দেওয়া হয়েছে উত্তরা আগারগাঁও অংশ। গত 6 সেপ্টেম্বর বাগেরহাটের রামপালে উদ্বোধন হয় 1320 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে ব্যয় হয় প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার। চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে এরই মধ্যে কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করেছে সরকার। এর দৈর্ঘ্য 3.40 কিলোমিটার। আমরা যদি রাষ্ট্রীয় অবকাঠামোর এই সকল বিষয়ে আমরা শক্তিশালী অবস্থা না আনি আমাদের বিনিয়োগ দ্বারা, তাহলে ওই যে বেসরকারি খাত যে কামাই করবে বা উৎপাদন বাড়াবে, এটা পারবে না, কারণ তাদের তো সহায়তা দরকার। এখানে শেখ হাসিনার কৌশল ছিল এই অবকাঠামোর ক্ষেত্রে রাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো। এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি হয়েছে 56%। চট্টগ্রামের দুহাজারি থেকে রামু কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ চলছে। পাবনার রূপপুরে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলছে, যার প্রথম ইউনিটের কাজ শেষ পর্যায়ে। ক্লিয়ার যুগে ঢোকা মানে আরও এক ধাপ এগিয়ে যাওয়া স্মার্ট বাংলাদেশে। ইতিমধ্যে কিন্তু কনস্ট্রাকশন কিন্তু বাংলাদেশের অনেকগুলো কোম্পানি এটার সাথে পার্টিসিপেট করছে এবং কাজ করতেছে। সো এটা একটা বিরাট বিগি এক্সপিরিয়েন্স হবে বাঙালিদের জন্য। নতুন বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে বনানী অংশ চালুর আশা করা হচ্ছে। জয়দেবপুর চন্দ্রা এলেঙ্গা মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজও শেষ পর্যায়ে। এছাড়া ছোট বড় 56টি প্রকল্প এখন বাস্তবায়ন শেষে খুলে দেওয়ার অপেক্ষায়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।